বিবিসি নিউজের নিয়মিত একজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুক্তাদির। অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম কাগজি এবং সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট হাসান মামুন। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। আমরা আলোচনায় ফিরছি। আলোচনা আমিরুল ইসলাম কাগজি, আপনাকে দিয়ে শুরু করি। আপনি জানেন যে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেছেন এবং বৈঠকের আউটকাম থেকে আরও জানা যায় যে আগামী সপ্তাহে আসছে যুক্তরাষ্ট্রের একটি বাণিজ্য প্রতিনিধি দল। আমি যদি আপনাকে বলি যে পুরো বৈঠকটি যে আউটকাম আমরা দেখতে পেলাম সেই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই। আমিরুল ইসলাম। আপনি কি শুনতে পাচ্ছেন? আমিরুল ইসলাম কাগজি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, আমরা একটু হাসান মামুনের কাছে যাই। জি হাসান মামুন। কাগজি ভাই বোধহয় যোগাযোগ। ভাই শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি। কি কাগজি আপনার কাছে একই প্রশ্ন হাসান মামুন। জি আচ্ছা, যুক্তরাষ্ট্রের এই বিশেষ দূতের সফর তো কানেক্টেড হয়েছে। প্রবলেম হচ্ছে অনেক আমার কথা শোনা যাচ্ছে। আমি কি কন্টিনিউ করব? জি কন্টিনিউ করেন হাসান মামুন। হ্যাঁ, যুক্তরাষ্ট্রের এই দূতের সফর তো বেশ আলোচিত হচ্ছে স্বভাবতই। উনি দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়া বিষয়ক ট্রাম্পের বিশেষ দূত। 3 দিনের সফর এবং উনি কিন্তু রোহিঙ্গা আশ্রয় শিবিরেও গেছেন। তারপর আমাদের ফরেন মিনিস্টারের সঙ্গে বৈঠক হয়েছে গুরুত্বপূর্ণ, প্রধানমন্ত্রী পর্যন্ত বৈঠক হয়েছে। কাগজি ভাই বিচ্ছিন্ন হয়ে গেছেন মনে হয়। যাই হোক, আর হলো যে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিনিয়োগের বিষয়ে গুরুত্ব পেয়েছে স্বভাবতই। বিনিয়োগের বিষয়টা কিন্তু আমরাই চাই, বিনিয়োগে আগ্রহ আমাদের বেশি এবং যুক্তরাষ্ট্রের আগ্রহ সম্ভবত বিনিয়োগ ছাড়া অন্যান্য বিষয়ে। আমি কি আমি কি কন্টিনিউ করছি? জি 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 হাসান। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, বিনিয়োগের সম্ভাব্য কিছু ক্ষেত্র দিকে প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছেন আমরা যতখানি জানতে পেরেছি, যুক্তরাষ্ট্রে বিনিয়োগ। আর আপনি বলছিলেন যে একটা বাণিজ্য প্রতিনিধি দল আসবে সামনে। তো যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের তো বাণিজ্য ক্রমে বাড়ছে মানে হচ্ছে আমাদের এক্সপোর্ট তো ছিলই, আমাদের প্রধান রপ্তানি পণ্য গার্মেন্টসের প্রধান বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র এবং সেই বাজারটা আমরা কোনোভাবে মিস করতে চাই না, হারাতে চাই না, বা সেখানে আমাদের অবস্থা খারাপ হয়ে যাক এটা আমরা চাই না। তো এই চেষ্টা আমাদের আছে, অব্যাহতভাবে থাকবে। আর যুক্তরাষ্ট্রেরও প্রচেষ্টা বেড়েছে যে বাংলাদেশে রপ্তানি বাড়ানোর, মানে আমাদের আমদানি যুক্তরাষ্ট্র থেকে বাড়ানোর। আমদানি কিন্তু বাড়ছে যুক্তরাষ্ট্র থেকে কয়েকটা পণ্যের, যেগুলোর আমদানি অন্যান্য দেশ থেকে লাভজনক, কম ব্যয়ে, যেমন চীন থেকে বা ভারত থেকে আমরা আনতে পারি, সেগুলোও কিন্তু আমরা এখন যুক্তরাষ্ট্র থেকে উল্লেখযোগ্যভাবে আনছি। যেমন গম, ভুট্টা, সয়াবিন তেল। তারপর আমরা তো এলএনজি আমদানিরও চুক্তি করেছি। তো দেখা যাচ্ছে যে বাণিজ্য ব্যবধান যুক্তরাষ্ট্রের সঙ্গে আছে সেটা কমানোর চেষ্টা যুক্তরাষ্ট্রের দিক থেকে আছে এবং আমরাও তাতে সামিল হয়েছে। একটা মানে শুল্ক চুক্তি হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী শাসনামলে, এবং সেই চুক্তি নিয়ে যদিও অনেক প্রশ্ন। তো এখন এই সফর সম্পর্কে বিস্তারিত আমাদের জানতে হবে, ভেতরে কি আলাপ আলোচনা হয়েছে। যেমন ফরেন মিনিস্টারের সঙ্গে যে বৈঠক হয়েছে, সাংবাদিকরা অনেক প্রশ্ন করেছিলেন, উনি কিন্তু মানে পরিপূর্ণ জবাব দেননি, উনি একটু এড়িয়ে গেছেন আমার কাছে মনে হয়েছে। এবং আমি এটাও বলতে চাই যে আমাদের ফরেন মিনিস্টার খলিলুর রহমান সাহেব সাংবাদিকদের একটু মানে যেভাবে ডিল করেন এটা বোধহয় ঠিক না। উনি অনেক সময় পাল্টা প্রশ্ন করেন,
উপেক্ষা করেন, কটাক্ষ করেন, এটা ঠিক না। আমরা তো জানতে চাইবই, তাই না? যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্কটা একটু সেনসিটিভ, এবং এর সঙ্গে আমাদের অন্যান্য উন্নয়ন সহযোগী বা আমরা যাদের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত, যেমন ভারত, চায়না, এমনকি ইউরোপ, তাদের সঙ্গে সম্পর্কও কিন্তু প্রভাবিত হতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের কারণে। ফলে আর যুক্তরাষ্ট্রের ব্যাপারে তো তার যে নীতি সারা দুনিয়া জুড়ে, যেমন শুধু সামরিক ক্ষেত্রে না, বাণিজ্যের ক্ষেত্রেও ডব্লিউটিওর নীতিমালা লঙ্ঘন করে অগ্রসর হওয়ার যে নীতি, এমনকি দেশের আদালতের নির্দেশনা উপেক্ষা করার চেষ্টা যুক্তরাষ্ট্রের মধ্যে আছে, যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের মধ্যে। তো এইগুলো নিয়ে তো প্রশ্ন আছেই। তো আমরা একটা স্বাধীন দেশ, আমরা তো স্বাধীনভাবে নীতি গ্রহণ করতে চাইব। এমনকি আমরা তো এটাও চাইবো যে রাশিয়ার সাথে আমাদের সম্পর্ক ক্ষতিগ্রস্ত না হোক। যুক্তরাষ্ট্রের তো শর্ত আছে যে যারা বাজার অর্থনীতি ফলো করে না তাদের সঙ্গে বাণিজ্য যাতে আমরা সীমিত করি, বা বাণিজ্য যাতে না করি। ইভেন এই যে সম্প্রতি যে 10% শুল্ক আরোপ করা হয়েছে জোরপূর্বক শ্রমের অভিযোগে, জোরপূর্বক শ্রম তো আমাদের দেশে খুব একটা নেই, আছে চায়নাতে এবং রাশিয়াতে, বিশেষ করে চায়নাতে। তো আসলে এখানে কিন্তু চায়না হচ্ছে তাদের টার্গেট। তো এই বিষয়গুলো আমাদের দেখতে হবে যে যুক্তরাষ্ট্রের দূতের এই সফর, ভেতরে কি আলাপ আলোচনা হয়েছে সেগুলো জানার অধিকার নিশ্চয়ই জনগণের আছে। এবং এই সফরের পর কিন্তু আমরা জানতে চাইব যে বিনিয়োগ কোন কোন খাতে যুক্তরাষ্ট্র করতে চায়। আমরা তো একটা চাইনিজ বিনিয়োগের খবর জানি, একটা চাইনিজ বেল্ট হচ্ছে চট্টগ্রামে, কিন্তু আমাদের এইসব বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে। আমাদের জ্বালানি পরিস্থিতি খুবই নাজুক, আমাদের গ্যাস পরিস্থিতি একটা বাজে অবস্থার মধ্যে আমরা আছি। তো এখান থেকে তো গ্যাস নিরাপত্তা দিতে হবে। তো এইসব জি, আমরা একটু আমিরুল ইসলাম কাগজের কাছে যাই। হাসান মামুন জি, আমিরুল ইসলাম কাগজি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, একটু শুনতে পাচ্ছি। আমি জি একটু মানে নেটে প্রবলেম হয়ে গেছে। জি 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 আমার প্রশ্ন হচ্ছে, আপনাকে করেছিলাম তখন হয়তো যান্ত্রিক গোলযোগের কারণে আমরা আপনার কথা শুনতে পাইনি। এই যে সার্জিও গোরের যে বাংলাদেশ সফর, আমাদের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন, এবং জানা গেছে যে আগামী সপ্তাহে আসলে বাণিজ্য একটা প্রতিনিধি দল ইউএসের আসবেন। সব মিলিয়ে আসলে সার্বিক আপনার মন্তব্যটি জানতে চাচ্ছি। এটা তো পরিষ্কার। মানে আমি প্রথমেই ডিবিসির যারা এই মুহূর্তে শুনছেন এবং আমার সহ আলোচক হাসান মাহমুদ এবং অনেক সবাইকে ধন্যবাদ। আপনারা সার্জিও গোর যে আসছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন, মূলত উদ্দেশ্য হচ্ছে বাণিজ্য। এই বাণিজ্য সম্পর্কটা আমাদের বিগত অন্তর্বর্তী সরকারের সময়ও একটা চুক্তি হয়েছিল, এটা ইতিমধ্যে আপনি শুনেছেন। কিন্তু এই যে সফরটা, এই সফর কিন্তু একটা অ্যাডভান্স। মানে এর পরপরই আগামী সপ্তাহে যে আমাদের এখানে আমেরিকার 25টা শীর্ষস্থানীয় বাণিজ্য প্রতিনিধি, মানে প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আসবেন। তারাই মূলত এখানে কোন কোন খাতে বিনিয়োগ করা যায় এবং কোন কোন খাত তাদের জন্য সুবিধাজনক, এই জায়গাগুলো মূলত তারা দেখতে চাচ্ছেন। বিশেষ করে একটা নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে, আমেরিকা এই সরকারের সঙ্গেই জোট বেঁধে কাজ করতে চায়। এই কাজ করার উদ্যোগটাকেই আমরা সাধুবাদ জানাবো, এই কারণে যে আমাদের সঙ্গে বর্তমান যে নির্বাচিত সরকার আছে সেই সরকারের সঙ্গে ইতিমধ্যেই মালয়েশিয়া এবং চীন যথেষ্ট পরিমাণে এগিয়ে এসেছেন। চীন যে জায়গায় আমাদের এখানে বিনিয়োগ করতে চায়, তাদের জন্য ইতিমধ্যে একটি অঞ্চল তাদের লিজ দেওয়া হচ্ছে, সেই বিষয়টা আমরা জানি। এরপরে আমাদের সবচেয়ে বড় যে সহযোগী সেটা হচ্ছে আমেরিকা। আমেরিকার সঙ্গে আমাদের বাণিজ্য ঘাটতি বিশাল, সেটা যেমন আছে, একই সঙ্গে আমাদের তৈরি পোশাক, তার বড় জায়গা হচ্ছে আমেরিকা, সেখানেই আমাদের বেশি রপ্তানি হয়ে থাকে। তো সব মিলে আমি বলবো আমেরিকার এই যে উদ্যোগ এবং সার্জিও গোর যে আসছে, এসেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বলেছেন তিনি যে বাংলাদেশের সঙ্গে তারা কাজ করতে চান। বাংলাদেশের বর্তমান যে সরকার আছেন তাদের সঙ্গে আমেরিকার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বাণিজ্যে যে ঘাটতি আছে সেই ঘাটতিগুলো তো বাদ দিয়ে হলেও আমেরিকার সঙ্গে বাংলাদেশের এই সম্পর্কটা, বিনিয়োগের সম্পর্কটা জোরদার করতে হবে। সেই কারণে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে 25টি শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান যে আসবে এখানে,
এটা তো বলতে হবে যে বাংলাদেশের ক্ষেত্রে এটা একটা মানে উজ্জ্বল সম্ভাবনাময় একটা ঘটনা। কেননা আমরা ধরে নিতে পারি তাদের এই আগমনের মধ্য দিয়ে বাংলাদেশে যে বিনিয়োগ হবে, বাংলাদেশে এখানে একটা বিশাল জনগোষ্ঠী আছে শ্রম দেওয়ার জন্য যারা প্রস্তুত। এইরকম একটা জায়গায় যারা বিদেশ থেকে আমাদের এখানে বিনিয়োগ করতে চায় তারা এই সুযোগটা কিন্তু নিতে চায়। আমাদের এখানে এখন সবচেয়ে বড় কাজ হবে সরকারের এই জনশক্তিকে একটি দক্ষ জনসম্পদে পরিণত করতে হবে। আমাদের যে যে জায়গায় কারিগরি ত্রুটিগুলো আছে, জনসংখ্যাকে সেই কারিগরি ত্রুটি মুক্ত করে তাদেরকে কারিগরি ভাবে সমৃদ্ধ করা এখন সরকারের সবচেয়ে বড় উদ্যোগ বলে আমি মনে করি। এবং ইতিমধ্যে আপনি জানেন যে শিক্ষা খাতে এবারের বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে, জিডিপির 2%। এর অর্থই হচ্ছে শিক্ষায় বাংলাদেশের জনগোষ্ঠীকে আরো শিক্ষিত করে তোলা এবং কারিগরি বিদ্যায়, বিশেষ করে ভোকেশনাল এবং কারিগরি বিদ্যায় তাদেরকে দক্ষ শ্রমিক হিসাবে গড়ে তোলা, দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তোলা। তাহলে হবে কি, আজকে আমেরিকা আসছে, চীন আসবে এবং আমাদের আরো যে সমস্ত উন্নয়ন সহযোগী রয়েছে, ইউরোপ আছে, এবং ইতিমধ্যে আপনি জানেন যে মালয়েশিয়ায় আমাদের জনশক্তি যাবে, সেখানেও আমাদের দক্ষ জনশক্তি পাঠাতে হবে। তাহলে হবে কি, প্রত্যেকটা জায়গায় আমরা যে যে জায়গাগুলোতে ঘাটতি রয়েছে এই ঘাটতিগুলো পূরণ করতে পারবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। এই সার্জিওগারের এই যে সফর, এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার একটি সম্পর্কের উন্নয়নের যে দ্বার সেটা উন্মুক্ত হলো। জি, আমাদের একটা বিরতির সময় হয়েছে, আমরা বিরতি থেকে ফিরে এসে আলোচনা করব। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণ একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম কাগজি এবং সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট হাসান মামুন। ফিরছি আলোচনায়। আমিরুল ইসলাম কাগজি, ঢাকায় মার্কিন দূতের সফরকে ঘিরে ভারতীয় হাই কমিশনের সাথে যে বৈঠকটি হয়েছে সেটা নিয়ে আসলে জামায়াত একটি অভিযোগের তীর ছুড়ে দিয়েছে। জামায়াত আমির বলেছেন আলোচনা হবে সরকার ও বিরোধী দলের সাথে, অন্য দেশের সাথে নয়। এইটা কি একেবারে কাগজে কলমে দলিল পত্রে কি আপনি কোনো কিছু বলতে পারবেন? এখানে আমেরিকার দূত এসেছেন, তিনি কার কার সঙ্গে সাক্ষাৎ করবেন, কার কার সঙ্গে বসবেন, এটা তো একান্ত তার ব্যাপার। এই এই ব্যাপারের মধ্যে এখন আমরা কিভাবে ঢুকি? এখানে একটা স্বাধীন দেশ ভারত, একটা স্বাধীন দেশ হচ্ছে আমেরিকা, আমাদের দেশে এখানে আসছে, তার একটা রাষ্ট্রদূতের সঙ্গে বলছে। এইরকম একটা কথা যখন উনি বলেন, আমেরিকা ভারতীয় দূতাবাসে বা ভারতীয় হাই কমিশনারের সঙ্গে আমেরিকান দূত বসছেন, তা এইটা নিয়ে যদি তাদের এত গাত্র দেওয়া হয়, এর আগে তো নির্বাচনের আগে আমরা জানি যে জামাত ইসলাম কতবার ইন্ডিয়ান প্রতিনিধিদের সঙ্গে বসেছেন, তারা কিভাবে এই নির্বাচন, এই বিগত যে নির্বাচনটা হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে তারা কি করবে কি করবে না তার একটা এজাজত নিতে গিয়েছিলেন কয়েকবার, 1-2 বার না, ভারতে গিয়েছিলেন। তখন কিন্তু কোন রকম তারা এই যে ভারতের সঙ্গে একটা গাঢ় ছড়া বাঁধা, ভারতের সহযোগিতা চাওয়া, এই ক্ষেত্রে তাদের কিন্তু কোন রকম আপত্তি ছিল না বা নেই। এখন যেহেতু যুক্তরাষ্ট্র এখানে আসছে একটি বিনিয়োগের প্রস্তাব নিয়ে, আমাদের বাংলাদেশে সবচেয়ে এখন জরুরি প্রয়োজন যেটা, সেটা হচ্ছে বিনিয়োগের জায়গায় আনা। সেই জায়গায় উনি আসছেন আমাদের এই বিনিয়োগের জায়গাটা পরিষ্কার করার জন্য। আসার পরে উনি দেখা করেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে। মানে আমরা গত 17 বছর তো এমনিই দেখেছি যে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে যা কিছু দেখতো সেটা হচ্ছে ভারতের চোখে। না, আমি তো নট অনলি দ্যাট, সার্জিও গড তো আপনার ইউএস অ্যাম্বাসেডর ইন ইন্ডিয়া অলসো, সো সেই ক্ষেত্রে তো উনি কথা বলতেই পারেন, দেখা করতেই পারেন। এটা বাধা, মানে কি বলে, অন্য দৃষ্টিতে দেখার তো কোনো সুযোগ নেই, আছে কি? সব স্বাধীন দেশ যার যার মতো করে তারা কথা বলবে, তাদের মত বিনিময় করবে, এটাই তো। এবং আমার তো মনে হয় এই দেখা সাক্ষাতের মধ্য দিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার বিগত যে অন্তর্বর্তী সরকারের মধ্যে আমাদের একটু মানে স্টেট পড়েছিল বলবো, সম্পর্কের কিছুটা হলেও তো হানি ঘটেছিল, এটা তো আমরা বলতে হবে। এখন যেভাবেই হোক না কেন, ভারত হচ্ছে আমার প্রতিবেশী। আপনি বন্ধু পরিবর্তন করতে পারেন, অনেক কিছুই পরিবর্তন করতে পারেন, কিন্তু প্রতিবেশী তো পরিবর্তন করতে পারেন না। আর তার সঙ্গে তো এমন না যে তার সঙ্গে আমার কোনো ব্যবসা বাণিজ্য নেই। ভারতের সঙ্গে এখনো পর্যন্ত আমাদের
প্রায় 16 থেকে 17 বিলিয়ন ডলারের আমাদের বাণিজ্য হয়ে থাকে। তাদের ওখানে তারা তাদের কাছ থেকে আমরা আমদানি করে থাকি, আমরা সেখানে রপ্তানি করে থাকি। এই তো ঘাটতি যদি অনেক বড়, আমরা তো বেশিরভাগ ক্ষেত্রে এই যে জ্বালানি, পুরা জ্বালানি আমাদের আমদানি করতে হয়। যা কিছু আছে আমরা কিন্তু সবই আমদানি করি, একমাত্র তৈরি পোশাক এবং জনশক্তি, এই তো দুইটাই আমাদের পুঁজি। তো এই দুইটা পুঁজিতে কিন্তু আমরা খুব বেশি মানে অগ্রগামী না এখনো পর্যন্ত। আমরা তৈরি পোশাকের ক্ষেত্রে হয়তো অন্যান্য দেশের চেয়ে আমাদের এখানে সস্তায় শ্রম পাওয়া যায় বলে একটা বড় ধরনের রেমিটেন্স আমরা এখান থেকে পেয়ে থাকি। আমরা আর একটা পেয়ে থাকি হচ্ছে জনশক্তি রপ্তানির মধ্য দিয়ে, তাও অনেক জায়গা থেকে কিন্তু ফেরত আসা শুরু করেছে। এখন এই জায়গাগুলো ক্লিয়ার করার জন্য আমাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক তো আরো বাড়াতে হবে, মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক বাড়াতে হবে, চীনের সঙ্গে। এমনকি আমি মনে করি ভারত কিংবা রাশিয়ার সঙ্গেও যে বন্ধুত্বের সম্পর্ক আমরা বাড়াবো না, এটা তো বলা যায় না। কেননা এখনো পর্যন্ত আমরা প্রায় 70 থেকে 75 লাখ টন গম আমদানি করে থাকি, পুরাটাই আমদানি নির্ভর। হয়তো বা 10 বা 12 মেট্রিক লাখ টন আমরা এখানে কোনো না কোনো ভাবে উৎপাদন করে থাকি, বাকিটা রাশিয়া এবং ব্রাজিল এই সমস্ত জায়গা থেকে আনতে হয়। তো রাশিয়ার সঙ্গে কেন আমাদের সম্পর্ক খারাপ হবে? এই যে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের সময় কি হলো, যখন আমেরিকা তার উপরে নিষেধাজ্ঞা আরোপ করলো, ইউরোপে তাদেরকে কি হলো, ভারতের মধ্য দিয়ে পাইপ লাইনে তারা গ্যাস নিয়ে গেল, তেল নিয়ে গেল, জ্বালানি নিয়ে গেল। তাহলে একে অপরের বিরুদ্ধে এখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে, আমেরিকা ইরানের উপরে যুদ্ধ করছে, কখনো কখনো পাল্টা বিভিন্ন ভাবে যুদ্ধ চলছে। হরমুজ প্রণালী এখন এই ফলে তো এই বন্ধ হয়। তাহলে আমাদের জ্বালানির যে ঘাটতি, সেটা তো আমরা সাংঘাতিকভাবে একটা সমস্যার মধ্যে পড়ে যাব। এই সমস্যা থেকে উদ্ধার পাওয়ার জন্য এখন একটা বড় দেশ যুক্তরাষ্ট্র, সেই যুক্তরাষ্ট্রের দূত এখানে আসছেন, তিনি ভারতের হাই কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তো এটাকে আমি ভিন্ন কোনো চোখে দেখি না, বরং এটা দুই দেশের মধ্যকার সম্পর্কের একটা মানে অনিবার্য এটা লক্ষ্য বলে আমি মনে করি। জি হাসান মামুন, একই প্রশ্ন আপনার কাছে। আমি কি এই বিষয়ে বলবো? জি। হ্যাঁ, জামায়াতে ইসলামীর নেতা যেটা বলেছেন সেটা রাজনৈতিকভাবে আকর্ষণীয়, কিন্তু আমার মনে হয় এগুলো ধোপে টিকবেন। আর আমেরিকা কিন্তু কারো পরোয়া করছে না। আমি যে কথাটা আগেই বলছিলাম, আমেরিকা কোনো কিছুরই পরোয়া করছে না। আমেরিকা তো যুদ্ধাপরাধ করে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়। ইরানে আবার হামলার হুমকি দিয়েছে, বিদ্যুৎ কেন্দ্রে এবং ইরানের জ্বালানি স্থাপনায় হামলা করবে ইত্যাদি। একটা চুক্তি অর্জন করতে চাচ্ছে দীর্ঘমেয়াদী এবং যুক্তরাষ্ট্রের পক্ষে লাভজনক হয় এরকম একটা চুক্তি। ইরানকে তার পারমাণবিক কর্মসূচিতে মানে আটকাতে চাচ্ছে, যাতে অস্ত্র উৎপাদন করতে না পারে ইত্যাদি। তো যাই হোক, আমেরিকা তার স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট থেকে কিন্তু সারা দুনিয়ায় বিচরণ করছে, এটা আমাদের বুঝতে হবে। আমি বলছিলাম কাগজি ভাই যখন বিচ্ছিন্ন ছিলেন, যোগাযোগ বিচ্ছিন্ন, তখন যে আমাদের আগ্রহ হচ্ছে বিনিয়োগে, আর যুক্তরাষ্ট্রের আগ্রহ কিন্তু কৌশলগত সম্পর্ক বিস্তারের ক্ষেত্রে। এবং এই জায়গায় যুক্তরাষ্ট্র এখন আর ভারতের উপর নির্ভর করছে না, বাংলাদেশের ক্ষেত্রে অন্তত। আমি তো বলবো যে দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে। এবং উনি কিন্তু দক্ষিণ এশিয়া বিষয়ক দূত, মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া। ম্যানিলায় দেখা হয়েছিল আমাদের ফরেন মিনিস্টারের সঙ্গে তার কিছুদিন আগে, এবং সেখানে আমেরিকার বিদেশমন্ত্রীও ছিলেন। তো এই সফরটা কিন্তু ওইটার সঙ্গে লিঙ্কড, এটা আমাদের বুঝতে হবে। আর হচ্ছে যে আমরা তো আমেরিকার সঙ্গে একটা কৌশলগত সম্পর্কও চাচ্ছি, শুধু বিনিয়োগ চাচ্ছি না। এবং এখানে আমাদেরকে খুব সাবধানতার সঙ্গে এগোতে হচ্ছে, কারণ এখানে তো রিজিওনাল প্লেয়ার হিসেবে ইন্ডিয়া আছে, তারপর হচ্ছে চায়না আছে, আমি রাশিয়ার কথা বলছিলাম। বাংলাদেশে কিন্তু তুরস্কেরও এক ধরনের উপস্থিতির সম্ভাবনা দেখা দিয়েছে। তুরস্ক, মালয়েশিয়াতে সফরে গিয়েছিলেন তারেক রহমান সাহেব শুরুতে, সেটা কিন্তু কম গুরুত্বপূর্ণ না। মালয়েশিয়া আমাদের সৌদি আরবের পরে সবচেয়ে বড় শ্রম বাজার। আমরা এর মধ্যে কিন্তু সৌদি আরবিয়ার একটা জোটে জয়েন করেছি, সামুদ্রিক নিরাপত্তা জোট, বাবাল মানদেব। এটা এখানে আলোচনায় আসেনি। বাবাল মানদেবও আক্রান্ত, ওটা আরেকটা জলপথ আন্তর্জাতিক বাণিজ্যের জন্য, এবং ওইটা নিরাপদ থাকা দরকার আমাদের জন্য, কারণ আমরা তো উপসাগরীয় দেশগুলো থেকে বিপুল পরিমাণ
জ্বালানি তেল, বিশেষ করে ক্রুড অয়েল আমরা ইম্পোর্ট করি, আমরা সার ইম্পোর্ট করি, আমরা কিন্তু এলএনজিও ইম্পোর্ট করি। আর এলএনজি কিন্তু এখন আমাদের স্পট মার্কেট থেকে আনতে হচ্ছে অনেক বেশি দামে। আর আমেরিকা থেকেও আনার একটা চুক্তি হয়েছে আমেরিকার একটা কোম্পানির সঙ্গে। বাংলাদেশে আমেরিকার ইনভেস্টমেন্ট কিন্তু এর মধ্যে আছে, অনেক বড় ইনভেস্টমেন্ট আছে। যেমন 2টা টার্মিনালের একটা কিন্তু এলএনজি টার্মিনালে একটা হচ্ছে আমেরিকান কোম্পানির এক্সিলারেট এনার্জি, যেটা এখন ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। ওদের আরেকটা টার্মিনাল করার কথা। তো আর হচ্ছে যে বাংলাদেশের 3টা বড় গ্যাস ক্ষেত্র পরিচালনা করছে আমেরিকান একটা কোম্পানি শেভরন, এবং একটা গ্যাস ক্ষেত্র থেকে আমরা 122 কোটি ঘনফুট প্রায় মোট সরবরাহের 1/3 গ্যাস আমরা পাই। তো আমেরিকার বিনিয়োগ এর মধ্যে আছে। আমরা আমেরিকার বিনিয়োগ বিশেষ বিশেষ ক্ষেত্রে চাচ্ছি, কতগুলো রিয়েল সেক্টরে চাচ্ছি। যেমন তারেক রহমান সাহেব বলেছেন যে খাদ্যশস্যের যে সংরক্ষণাগার, সাপ্লাই চেইন, কোল্ড চেইন, এইসব জায়গায় আমরা আমেরিকান ইনভেস্টমেন্ট চাচ্ছি। আমরা কিছু টেকনিক্যাল জায়গায় ইনভেস্টমেন্ট চাচ্ছি, এবং এগুলো কিন্তু আমাদের কন্টিনিউ করতে হবে। আমরা তো মানে চাবো না যে যে জায়গায় কম ইনভেস্টমেন্ট কিন্তু লাভ বেশি সেই জায়গায় বিদেশি ইনভেস্টমেন্ট আসুক। আমরা চাবো যে যেসব জায়গায় আমাদের ঘাটতি আছে, আমাদের আবশ্যকতা আছে, সেই সব জায়গায় আমেরিকান ইনভেস্টমেন্ট শুধু না, চাইনিজ ইনভেস্টমেন্ট আসুক, মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট আসুক। ইন্ডিয়া থেকে ইনভেস্টমেন্ট আসার তো চান্স খুবই কম। আমরা দেখেছি যে ইন্ডিয়া যেসব এলওসি করেছে সেগুলোতে ওরা পয়সা কড়ি খুব দেয়নি, এবং তাদের ঠিকাদাররা ঠিকমতো কাজ করে না। ইন্ডিয়ার সঙ্গে আমাদের বাণিজ্য আছে, বাণিজ্য চলবে, সীমান্ত বাণিজ্য আছে। তারপরে হচ্ছে যে আমাদের তাদের সঙ্গে জ্বালানি সহায়তার চুক্তিও আছে, পাইপলাইনে জ্বালানি আসে। আর ভারতও আমাদের সঙ্গে কিন্তু সম্পর্ক উন্নয়ন চাচ্ছে। আপনি রিসেন্টলি জানেন যে লোকসভায় একটা প্রতিবেদন উপস্থাপিত হয়েছে, পররাষ্ট্র বিষয়ক প্রতিবেদন, কমিটির প্রতিবেদন। সেখানে কিন্তু ভারত এগারলি চাচ্ছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে। এখন এটা কি মার্কিন স্বার্থের বিরুদ্ধে যাবে নাকি মার্কিন স্বার্থের সঙ্গে মানে সমন্বিত করে হবে, সেই কারণেও কিন্তু মার্কিন দূত মানে ভারতের যিনি রাষ্ট্রদূত তার সঙ্গে বসতে পারেন আমার মনে হয়। এইগুলোকে মানে রাজনৈতিকভাবে হাসান মামুন, খুবই স্ট্র্যাটেজিক্যালি দেখা। আমাদের শেষ করতে হচ্ছে আজকে। আমরা এই বিষয় নিয়ে আরেকদিন আলোচনা করবো। ধন্যবাদ হাসান মামুন, ধন্যবাদ আমিরুল ইসলাম কাগজি। প্রিয় দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণে। জিপিসির সঙ্গেই থাকুন।